হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে আমরা এই এডিটোরিয়াল অ্যানালাইসিসের ভিডিওটার মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক বা আর্টিকেল ডিসকাস করতে যাচ্ছি। যে আর্টিকেলের টাইটেল ছিল হলো সিলেক্টিভ আউটরিচ। তো এই আর্টিকেলটা যে আপনাদেরকে পড়তে হবে সেটা আপনারা অলরেডি জেনেই গেছিলেন ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপারের ভিডিওর মাধ্যম দিয়ে। আর সেই রিলেটেড আপনারা ইংলিশ কন্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা কন্টেন্টও পেয়ে গেছিলেন বাই আফটারনুন। এবার পড়ার পরে আপনাদের আরেকটু কিছু ক্লারিফিকেশনও দরকার সেটা রিলেটেড। তো সেটাই আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে আমরা ডিসকাস করব। তো এই যে কনটেন্টটা বা এই যে আর্টিকেলটার টাইটেল ছিল হলো সিলেক্টিভ আউটরেজ অ্যান্ড জুডিশিয়ারি, টেক্সটবুক কনস্টিটিউশনালিজম অ্যান্ড ডেমোক্রেটিক সেন্সিটিভিটি ইন ইন্ডিয়া। তো এইটাকে যেরকম আমরা প্রত্যেকবার ভাগ করি যে কিছু ফ্রেমওয়ার্কস আমরা ভাগ করব। প্রথমটা যে এইটা আমাদেরকে ইউপিএসসিতে কোথায় হেল্প করবে, তারপরে তার ইন্ট্রোডাকশন দেখব, তার ব্যাকগ্রাউন্ড দেখব যে কেন এসছে এই জিনিসটা, টপিকটা ফ্লোট কেন করেছে। আমরা তারপরে তার কিছু কনস্টিটিউশনাল চ্যালেঞ্জেসগুলো দেখব বা কোথায় জিনিসটা হিট করছে, হিটিং হার্ড, তার ওয়ে ফরওয়ার্ড দেখব, তার ক্রিটিসিজম দেখব, তার ওয়ে ফরওয়ার্ড দেখব, গ্লোবাল প্র্যাকটিসেস দেখব আর কনক্লুড করবো যাতে আপনাদের অ্যান্সার রাইটিংয়ে খুব হেল্প হয়। তো লেটস স্টার্ট ফ্রম দি ভেরি বিগিনিং যে ইউপিএসসিতে এটা কোথায় হেল্প করবে। এটা আমাদেরকে ইউপিএসসিতে জিএস পেপার 2 পলিটিতে হেল্প করবো, কেন কি আমরা দেখেছি জুডিশিয়ারি একটা ইম্পর্টেন্ট থিম কিন্তু ইউপিএসসির, যেখানটায় যখনই এরকম কোনো একটা আউটগোয়িং বা অনগোয়িং কিছু জাজমেন্টস চলে সেখানটায় কিন্তু ইউপিএসসি বারবার সেই প্রশ্ন, সেই থিমকে তুলে একটা অ্যানালাইজ করতে একটা প্রশ্ন দেয় মেন্সে। কীরকম হবে সেই প্রশ্নটা সেটাও চলুন আমরা দেখে নিই একটা ইউপিএসসি মেন্স মডেল কোশ্চেনের মাধ্যম দিয়ে। কোশ্চেনটা কি বলছে? ক্রিটিক্যালি অ্যানালাইজ দি আইডিয়া দ্যাট ইনস্টিটিউশনালাইজ লেজিটিমেসি ইন ডেমোক্রেসি is strengthening more by transparency and accountability than by insulation from criticism. Illustrate with contemporary example. আপনারা দেখতে পাচ্ছেন কেন কি জাজমেন্টটা বা অবজারভেশনটা চলে এসছে বলে সেটার উপরে আপনাদেরকে ইলাস্ট্রেট করতে বলছে উইথ এক্সাম্পল, অ্যান্ড হাউ ক্রিটিক্যালি সাথে অ্যানালাইজ করতে বলছে হাউ ইনস্টিটিউশনাল লেজিটিমেসি ইন ডেমোক্রেসি ইজ স্ট্রেংথেন বাই ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। তো আমি আশা করছি এই যে কোশ্চেনটা আছে আপনারা এই ভিডিওটা দেখার পরে নিশ্চয়ই লিখতে পারবেন, আর লেখার পরে পজিটিভলি আমাদের রাইস আইএস ওয়েবসাইটে কিন্তু আপলোড করবেন, আর তার একটা পজিটিভ ফিডব্যাকও নেবেন। তো সবার আগে দেখি এই কোশ্চেনটা ফ্লোট কেন করেছে। ফ্লোটটা ইন্ট্রোডাকশন এটা নিয়েই যে রিসেন্টলি এনসিআরটি ক্লাস 8-এর টেক্সট বুকে কিছু চেঞ্জেস নিয়ে আসা হয়েছিল। এই চেঞ্জেস কি নিউ, নাকি আগেও এরকম কোনো চেঞ্জেস নিয়ে আসা হয়েছিল সেটাও আমরা দেখবো এই ভিডিওর মাধ্যম দিয়ে। তার এগেনস্টে টপ কোর্ট আমাদের সুপ্রিম কোর্ট একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটা হলো ডিপ স্টেটেড কনস্পিরেসি দ্যাট ইজ থ্রেটনিং জুডিশিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড ইন্টেন্সিফাইড কনসার্ন উইথ ইনস্টিটিউশনাল সেন্সিটিভিটি। তো এই রকমের একটা কমেন্ট কেন দিল সেটা আমরা পরের দিকে ব্যাকগ্রাউন্ডে দেখব। তার আগে দেখিনি এই যে ডিপ সিটেড কনস্পিরেসি বলছে এই রিলেটেড, তবে কি আমাদের ফান্ডামেন্টাল প্রবলেমস কনসার্ন হতে পারে। এই যে টেক্সট বুকে যে চেঞ্জেসটা সেটাকে যে বলছে ডিপ সিটেড কনস্পিরেসি, সেইটাকে তার কিছু 4টে ফান্ডামেন্টাল প্রবলেমস হতে পারে ওটা নিয়ে। প্রথমটা, দি লিমিট অফ ইনস্টিটিউশনাল ক্রিটিসিজম ইন ডেমোক্রেটিক সোসাইটি। কতটা আমরা একটা ইনস্টিটিউশন, সুপ্রিম কোর্টের মতন একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনকে আমরা কতটা ক্রিটিসাইজ করতে পারবো ইন দি ডেমোক্রেসি। কারণ কি আমরা জানি এখানটা ইন ডেমোক্রেসি পাওয়ার রিলাইজ অন দি হ্যান্ডস অফ পিপল। সেকেন্ড, ব্যালেন্স বিটুইন জুডিশিয়াল ডিগনিটি অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন। তার মানে কতটা বললে সেটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হবে, আর তারপরে কতটা বললে জুডিশিয়াল ডিগনিটি হয়ে যাবে। এবার সেই জুডিশিয়াল ডিগনিটি হার্ম করতে গিয়ে কি আমরা ফ্রিডম অফ এক্সপ্রেশনকে সাপ্রেস করছি, সেটাও একটা ফান্ডামেন্টাল কনসার্ন। থার্ড কনসার্ন হলো রোল অফ এডুকেশন ইন ফস্টারিং ক্রিটিক্যাল সিটিজেন্স বা সিটিজেনশিপ। কেন কি আমরা দেখছি যখন টেক্সট বুকে চেঞ্জেস নিয়ে আসা হচ্ছে, এনসিআরটি টেক্সট বুক, তো এই টেক্সট বুক তো হলো ফান্ডামেন্টাল বেস অফ চিলড্রেন অফ আওয়ার কান্ট্রি। তো সেখানটায় যদি আমরা চেঞ্জেস নিয়ে আসতে মানা করি বা চেঞ্জেস নিয়ে আসি, সেটা কীরকম করে তার এফেক্ট দেখা যাবে। অ্যান্ড অ্যাট লাস্ট, ইভলভিং ডাইনামিক্স বিটুইন জুডিশিয়ারি, এক্সিকিউটিভ অ্যান্ড নলেজ প্রোডাকশন। নলেজ প্রোডাকশন কিন্তু স্কুল, এই রকমের এনসিআরটি এরা কিন্তু নলেজ প্রডিউস করছে, যেটা
ইনকালকেট হবে, একজন থেকে আরেকজন স্প্রেড হবে। কিন্তু সেখানটা একটা নতুন ডাইনামিক্স আমরা দেখতে পাচ্ছি বিটুইন জুডিশিয়ারি, এক্সিকিউটিভ অ্যান্ড দিস নলেজ ইম্পার্টিং ইনস্টিটিউটস। তো আমরা ইন্ট্রোডাকশনের সাথে তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি দেখে নিয়েছি, যে ব্যাকগ্রাউন্ড ইন দি সেন্স অফ যে কী ফান্ডামেন্টাল প্রবলেমস হতে পারছে। এবার চলুন আমরা দেখি যে এই কন্ট্রোভার্সিটা কী নিয়ে, এটা মাথায় রেখে এই ফান্ডামেন্টাল কোশ্চেন্সগুলোকে মাথায় রেখে কিন্তু আমরা এবার পুরো টপিকগুলো পড়বো, পুরো টপিকটা পড়বো, যাতে আমাদের একটা বেটার ক্ল্যারিটি হয়। আর যখন এরকম অ্যানালিটিক্যাল প্রশ্ন আসবে, সেই অ্যানালিটিক্যাল প্রশ্নগুলোকে যাতে আমরা কাউন্টার করতে পারি, স্মুথলি অ্যান্সার লিখতে পারি তার। তো ব্যাকগ্রাউন্ডটা হয়েছে এটা যে কন্ট্রোভার্সি ক্লাস 8-এর যে টেক্সট বুকটা চেঞ্জ হয়েছে, সেখানটায় সুপ্রিম কোর্ট বেঞ্চ অবজেক্ট করেছে যে কিছু এরকম এক্সপ্লিসিট টার্মস ইউজ করা হয়েছে, যেটা কি জুডিশিয়াল কারাপশনের উপরে বলছে, কেস পেন্ডেন্সির ব্যাপারে বলছে, সিটিজেন্স এক্সপিরিয়েন্স উইথ লিগাল প্রসিডিয়ার্সের কথা বলছে, প্রসেসের কথা বলছে, আর কমপ্লায়েন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমের কথা বলছে। তো মুদ্রা কথা এটা পুরোপুরি জুডিশিয়াল নিয়ে লিঙ্ক করছে। এবার মানে while we are speaking, while we are discussing this content, এখন কিন্তু অলরেডি ডিরেক্টিভ পাস করে দেওয়া হয়েছে, আর সেটা কিন্তু কমপ্লাইও এক্সিকিউটিভ গভর্নমেন্ট করে নিয়েছে। কীরকম? ইউনিয়ন গভর্নমেন্ট সাবসিকুয়েন্টলি এক্সপ্রেস, তারাই দুঃখ প্রকাশ করেছে যে এই জিনিসটা ভুল হয়েছে, আর এটাও বলেছে যে এর পেছনে যেই অ্যাডমিনিস্ট্রেটিভের বা যেই অ্যাডমিনিস্ট্রেটরের হাত থাকবে, তাকে রেসপন্সিবল করবে ফর দিস কন্টেন্ট, আর তার জন্য প্রসিডিয়ার স্টেপস নেবে। তো তখন সুপ্রিম কোর্ট কি অবজার্ভ করেছিল? বলছে জুডিশিয়ারি ভিউড দিস রেফারেন্স অ্যাজ ড্যামেজিং, যে এইটা তাদের যে ইনস্টিটিউশন সেটাকে ঘাতক হিসাবে দেখা হচ্ছে, এই রকমের কমেন্ট। আর তারা বলছে এই কমেন্টগুলো বেসলেস, কেন কি এই বেসলেস কমেন্টের ভিত্তিতেই তাদের ক্রেডিবিলিটি এটা নষ্ট হচ্ছে। whereas ক্রিটিক্স যারা এই কন্টেন্টের ফরে, তারা এই কথাটা বলছেন যে সাচ ডিসকাশন রিপ্রেজেন্ট এসেনশিয়াল সিভিক অ্যাওয়ারনেস, যে জনগণের মধ্যেই জাগরুকতা আছে যে সুপ্রিম কোর্ট কী করে কাজ করছে, সেটাই এটা একটা বেস্ট এক্সাম্পল। অ্যাওয়ারনেস ইন দি গ্রাউন্ড ইন এম্প্যারিক্যাল রিয়ালিটি, আসলে কি কাজ হচ্ছে। তো আমরা দেখব কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ঠিক কোনটা ভুল, তো সেটা আমাদের দেখার ক্ষমতা নেই, কিন্তু আমরা এখানটায় প্রসপেক্টিভগুলোকে অ্যানালাইজ করব, যে সুপ্রিম কোর্টের অবজারভেশন কি, আর তার সাথে এই যে চেঞ্জ করা হয়েছে সেটার ভেতরে লজিকটা কি, যাতে আমরা একটা ব্যালেন্স কনক্লুশন ড্র করতে পারি। তো এখানটায় আবার সেই একই কথা, যখন এরকম সুপ্রিম কোর্টের জাজমেন্ট আসছে, তখন সেখানটায় জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স ভার্সেস আমরা যেরকম আগে দেখছিলাম ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, সেটা নিয়ে নিশ্চয়ই লগের হেড হবে, একজন আরেকজনের সাথে যাবে, কনফ্লিক্ট হবে। তো জুডিশিয়ারি অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 19(1) সাবক্লজ এ, সেটা এভরি সিটিজেনকেই রাইট দেয় যে সে যাতে নিজের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ইউটিলাইজ করতে পারে ফ্রিলি, যেটা অ্যাকাডেমিক ক্রিটিক্সরাও হতে পারে তার মধ্যে, ইনস্টিটিউশনাল ইভ্যালুয়েশনও হতে পারে তার মধ্যে, আর সিভিক এডুকেশন অ্যান্ড ডিসকাশনও হতে পারে তার মধ্যে। আমরা দেখি আমাদের সবসময় হিন্দুতে সবসময় কোনো একটা জাজমেন্ট বেরোলে সেই নিয়ে অ্যানালিসিস হয়। তো সেখানটায় ইনস্টিটিউশনাল ইভ্যালুয়েশন হচ্ছে, অ্যাকাডেমিক্স বড় বড় অ্যাকাডেমিক্সরা ক্রিটিক করছে সেটাকে। তো এটা তো কনস্টিটিউশনে বলাই আছে জিনিসটা করা যাবে, তো এটা কতটা এক্সটেন্ড অবধি করা যাবে, তো এটা পরের দিকে দেখব। এইটাকে সুপ্রিম কোর্ট রিপিটেডলি বলেছে কিন্তু, রমেশ থাপার ভার্সেস স্টেট অফ মাদ্রাসে 1950, যেখানটা সুপ্রিম কোর্ট নিজে বলেছে এই কথাটা, যে ডেমোক্রেসি থ্রাইভস ফ্রম ইনফর্মড সিটিজেন। তো সিটিজেন কখন ইনফর্মড হবে? যখন এই রকমের এনসিআরটির মাধ্যম দিয়ে তারা জানবে, দি আপকামিং নিউ জেনারেশন যখন এই মাধ্যম দিয়ে পড়বে। কিন্তু এর সাথে যেরকম আমি আগেই বলছিলাম যে কতটা এক্সটেন্ড অবধি আমরা এই জিনিসটাকে করতে পারবো, সেটা আর্টিকেল 19 সাবক্লজ 2 তে বলা। এখানটায় বলছে কন্টেম্প্ট অফ কোর্ট। আপনি এরকম কিছু বলতে পারবেন না যেটাতে কন্টেম্প্ট অফ কোর্ট হয়। আপনি এরকমও কিছু বলতে পারবেন না যাতে পাবলিক অর্ডার ভঙ্গ হয়। আর অ্যাট লাস্ট এরকমও কিছু ইন্ডিভিজুয়ালের এগেনস্টে বলবেন না যাতে ওদের মানহানি হয়। তো এখানটায় আরেকটা রিপিটেটেড প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, যে লাইনটা কোথায়, ক্লিয়ার লাইনটা কোথায়, যে এই লাইন অবধি ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন বা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, তারপরে চলে গেলেই কন্টেম্প্ট অফ কোর্ট। সেটাই বলছে কনস্টিটিউশনাল চ্যালেঞ্জ লাইজ ডিস্টিংগুইশিং লেজিটিমেট ক্রিটিসিজম, কোনটা ঠিক, ফ্রম ইনস্টিটিউশনাল আন্ডারমাইনিং। যে এই লাইনের পরে গেলেই ইনস্টিটিউশনাল আন্ডারমাইনিং হবে, কিন্তু এই লাইনের আগে থাকলেই লেজিটিমেট ক্রিটিসিজম হবে। এই লাইনটা খুব ব্লাড লাইন। এটা তো দেখলাম আমাদের রাইট ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের মাধ্যম দিয়ে। আমরা দেখি আমরা জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স
কি করে এনশিওর করি? কেন কি যখন একটা ইনস্টিটিউশন তার ক্রেডিবিলিটি মেইনটেইন করবে, তাকে তো তার ইন্ডিপেন্ডেন্সও থাকতে হবে, তবেই সে ক্রেডিবিলিটি মেইনটেইন করতে পারবে। তো কি করে মেইনটেইন হচ্ছে? আমাদের সুপ্রিম কোর্টের আর্টিকেল 124 টু 147, হাইকোর্টেরও এখানটা আর্টিকেল আছে 217, কিন্তু আমরা স্পেসিফিক্যালি এখানে সুপ্রিম কোর্ট নিয়ে ডিল করবো, কেন কি আর্টিকেলটা সুপ্রিম কোর্ট নিয়ে কথা বলছে। তো সেখানটায় বেসিক কেশবানন্দা ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা 1973 এইটা বলা হয়েছিল যে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স কিন্তু বেসিক স্ট্রাকচার অফ ডক্ট্রিন। তার সাথে কিরকম করে হবে? সিকিউরিং টেনিওর, যে জাজেসদের টেনিওরটাকে সিকিউর করলে 124, আর্টিকেল 217, এটা দিয়ে তাদের ইন্ডিপেন্ডেন্সটাকে ইনশিওর করছে, তাদের ক্রেডিবিলিটি থাকছে। যখনই ইন্ডিপেন্ডেন্স ইনশিওর হচ্ছে, তারা ক্রেডিবল হচ্ছে, যে তারা কোনো পলিটিক্যাল বা এক্সিকিউটিভ উইমসের এগেনস্ট ফরে কাজ করবে না, তারা একটা সাউন্ড মাইন্ড নিয়ে কাজ করবে। স্যালারিজ চার্জ ফ্রম কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, এতে কি হবে? যে তারা আবার পলিটিক্যাল প্রেশারে বা লেজিসলেচারের প্রেশারে না পড়ে এরকম কোনো জাজমেন্ট না পাস করুক যেটা সোসাইটির জন্য খারাপ হবে, তাতে তাদের ক্রেডিবিলিটি এনশিওর হবে। থার্ড, ডিফিকাল্ট রিমুভাল প্রসেস, তারা এরকম কোনো জাজমেন্ট দিল যেটা সোসাইটির জন্য তো ভালো, কিন্তু লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ সেটাকে পছন্দ না, তাদেরকে যাতে সহজে না সরানো যেতে পারে, তাতে তাদের রিমুভাল প্রসেসটাকে স্ট্রিক্ট করা হয়েছে। এতে কি হবে? তাদের ক্রেডিবিলিটি আবার বাড়বে। অ্যান্ড অ্যাট লাস্ট, আর্টিকেল 50 ডিপিএসপি সেটা পরিষ্কার বলে যে সেপারেশন বিটুইন জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ, এতেও কি হবে? তাদের ক্রেডিবিলিটি বাড়বে, যে একজন মার্কেটে ইমপ্লিমেন্ট করছে, সোসাইটিতে লজ ইমপ্লিমেন্ট করছে, একটা উইং লজ বানাচ্ছে, একটা উইং ইমপ্লিমেন্ট করছে, আরেকটা উইং ইভ্যালুয়েট করছে, এতে ক্লিয়ার সেপারেশন থাকবে সবার মধ্যে। তো আমরা তো এখানটায় বুঝলাম যে এনসিআরটির বইটা নিয়ে চেঞ্জ হয়েছে, তার জন্য কি ফান্ডামেন্টাল প্রবলেমস হয়েছে, আর তার পেছনে কনস্টিটিউশনাল ম্যান্ডেট কি বলছে। এবার আমরা দেখি এই যে অবজারভেশনটা এসছে, এই রিলেটেড ইস্যুস কি কি আছে। আমি আবার ক্ল্যারিফাই করে দিই আপনাদেরকে। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দেখলাম, কেন কি একটু ট্রিকি পার্ট জায়গাটা। আমরা প্রথমে ইন্ট্রোডাকশন দেখলাম, যেখানটা আমরা দেখলাম যে ম্যান্ডেটটা কি, তার মানে প্রবলেমসগুলো কি কি আসছে এখানটা এই জাজমেন্টের মাধ্যম দিয়ে। তারপরে ডিটেলে আমরা সেই জাজমেন্টটাকে দেখলাম ব্যাকগ্রাউন্ডে। থার্ড, আমরা দেখলাম যে এই জাজমেন্ট রিলেটেড কোথায় কি কনস্টিটিউশনাল পার্টটা আছে, যেটা কি আমরা 19-এর মাধ্যম দিয়েও দেখলাম, আর সুপ্রিম কোর্টের 124 টু 147 আর্টিকেলের মাধ্যম দিয়েও দেখলাম, যে কোন সাইড কীরকম, কোথায় আমরা ফ্রিডম অফ স্পিচ এক্সপ্রেশন আমাদের আইডিয়াসটাকে পোর্ট্রে করতে পারবো, কোথায় তারা নিজের ইন্ডিপেন্ডেন্স আর ক্রেডিবিলিটিকে মেনটেন করতে পারবে কোন আর্টিকেল দিয়ে। এরপরে আমরা আসি যে এই যে অবজারভেশনটা করা হয়েছে, এই অবজারভেশনে কি কি চ্যালেঞ্জেস আছে। তো এখানটায় আমরা চ্যালেঞ্জ ডিসকাস করার সময় আমরা কিছু থিওরিজদের নাম এখানটায় কোট করব, কেন কি এটা তাদের আইডিয়ার এগেনস্টে যাচ্ছে। তো আমরা এরকম করেই জিনিসটাকে পোর্ট্রে করব যে এইটা কিন্তু আমাদের আইডিয়া না, এইটা একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ফ্রম দি থিওরিজ পার্সপেক্টিভ। মেজর যে থিওরিস্টরা ছিল, পলিটিক্যাল সায়েন্টিস্টরা ছিল বা সোশ্যোলজিস্টরা ছিল, ইন ডিফারেন্ট ডিফারেন্ট স্পিয়ার অফ লাইফ, তাদের কি অবজারভেশন, এরকম একটা কনটেক্সটে তারা কি দিয়েছিল সেটার উপরে ডিসকাস করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউশনাল সেন্সিটিভিটি। এই সেন্সিটিভিটিটাকে মেনটেন করতে এটাকে আমরা বেশি প্রোটেকশন করে দিচ্ছি, নাকি সেটা আবার ওভার রিচ হয়ে যাচ্ছে? প্রোটেকশনটা কি লেজিটিমেট, নাকি সেই প্রোটেকশনটা ওভার রিচ প্রোটেকশন? সেটা আইডিয়াটা আমরা বড় করব জন স্টুয়ার্ট মিলসের প্রিন্সিপাল দিয়ে। তো আগে দেখিনি, বলছে টেক্সট বুক তো আসলে অ্যাপ্রুভ বাই স্টেট অ্যাপ্রুভড, আনলাইক মিডিয়া, যেটা মিডিয়া নিজেই নিজের ন্যারেটিভ বা কনসিয়েন্স নিজেই নিজে ঠিক করছে মিডিয়া, সেখানটা তো স্টেট নিজে অ্যাপ্রুভ করছে এই রকমের টেক্সট বুক চেঞ্জেসগুলোকে। এবার তাতে কি একটা বড় কনসার্ন দেখা যাচ্ছে, কেন কি কোর্টের কনসার্ন এইটাই যে এটা কিন্তু পাবলিক ট্রাস্ট আন্ডারপিন, যেখানটায় জুডিশিয়াল অথরিটি অ্যান্ড রেফারেন্স টু কারাপশন ইন অফিসিয়াল কারিকুলাম মে ডিলেজিটিমাইজ অ্যাডজুডিকেটরি পাওয়ার। মানে আজকে যদি এরকম স্টেট অ্যাপ্রুভড কোনো কন্টেন্ট আসে, যেখানটায় জুডিশিয়ারিকে আন্ডারমাইন করা হচ্ছে, তার ক্রেডিবিলিটিকে আন্ডারমাইন করা হচ্ছে, তবে কি লোকাল কমন জনগণ কি সেই জুডিশিয়ারির কাছে যাবে? যে জুডিশিয়ারি একটা ইন্ডিপেন্ডেন্ট উইং, যে ইভ্যালুয়েট করবে অল দি লস। তো এখানটা তো এটা একটা মেজর প্রবলেম এই অবজারভেশন নিয়ে, এই অবজারভেশনে কিছু মেজর ইস্যুস এটা একটা। তো এখানটায় জন স্টুয়ার্ট মিলের একটা অবজারভেশন আছে, সেখানটায় বলছে যে ইট পারমিটস রেস্ট্রিকশন অনলি ওয়েন স্পিচেস কজ ডাইরেক্ট হার্ম।
যখন এরকম কোনো এরকম কিছু স্পিচ যেটা আপনাকে হার্ম করছে, সেইটাকেই কিন্তু রেস্ট্রিক্ট করা উচিত। ডিসকমফর্টকে কিন্তু রেস্ট্রিক্ট করা উচিত না। এটা জন স্টুয়ার্ট মিল বলেছে নিজের প্রিন্সিপালে। যেরকম আমরা আগেই পড়ছিলাম যে কোথায় এই ফাইন লাইনটা আছে আমাদের, যে কোনটা আমাদেরকে হার্মলেস আর তারপরে হয়ে গেলেই হার্মফুল। যে এটা মেরিলি ডিসকমফর্ট নাকি হার্মফুল, যেরকম আগেই দেখছিলাম 19 এর ক্ষেত্রে আমরা। সেকেন্ড আমরা একটা ডেটা দেখব, যেখানটায় আবার ইস্যুসগুলো বেরিয়ে আসবে এই অবজারভেশন রিলেটেড। বলছে স্ট্রাকচারাল রিয়ালিটি অ্যান্ড কনস্টিটিউশনাল ডিসকোর্স। অ্যাকচুয়ালিতে কি আসলে সোসাইটিতে বলছে, ডেটা এটা বলছে যে ওভার 5 crore পেন্ডিং কেস অ্যাক্রস অল দি কোর্টস, বি ইট হাইয়ার কোর্টস, বি ইট লোয়ার কোর্টস। নিজে সুপ্রিম কোর্টের কাছে 70,000 কেস পেন্ডিং আছে। দি ফাউন্টেন হেড অফ আওয়ার ডেমোক্রেসি, জুডিশিয়ারি, সুপ্রিম কোর্টের কাছেই 70,000 কেস পেন্ডিং। হাইকোর্টের কাছে প্রায় 70 লাখ কেস পেন্ডিং। আর যেখানটায় জাজেস টু পপুলেশন রেশিও হলো 21/million। এখানটা আপনারা লিখবেন যে ল কমিশন কি রেকমেন্ড করে কমেন্ট সেকশনে। আর তার সাথে একটা বড় পার্ট, যে কেন কি হাইকোর্টে তো ভ্যাকেন্সি আছে অ্যারাউন্ড 25%, 1/4 থেকে বেশি ভ্যাকেন্সি আছে সবগুলো হাইকোর্ট মিলিয়ে, টু 35%। এর জন্য কি এই জিনিসটা হচ্ছে? আমরা দেখব এর জন্য কি প্রবলেমটা হচ্ছে। এর প্রবলেমটা হলো যে আমাদের আর্টিকেল 21 নিয়ে একটা প্রবলেম। কি প্রবলেম? রাইট টু স্পিডি ট্রায়াল। যেটা সুপ্রিম কোর্ট নিজেই বলেছে যে হুসেনারা খাতুনে, যে যদি জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। তো যখন 5 crore পেন্ডিং কেসেস থাকবে, এগুলো তো জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। থার্ড, আমরা অ্যান্টোনিও গ্রামজির পার্সপেক্টিভ নিয়ে দেখব এই যে কারিকুলাম কন্ট্রোল হচ্ছে, এর সাথে কি নলেজ পলিটিক্স কোথাও রিলেটেড আছে? তো নলেজ পলিটিক্সে আমরা যদি প্রথমে দেখি, যে এটা বলছে যে ইউজুয়ালি যখন আমরা দেখেছি প্রথম দিকেও যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসছিল, তারাও কিন্তু এরকম নলেজ পলিটিক্স করেছিল তাদের থিওরিজদেরকে দিয়ে। তারা এরকম একটা ন্যারেটিভ চালিয়েছিল যে ইন্ডিয়ানস আর ইনফিরিয়ার দেন দেম। তাতে এতে কি হচ্ছে, এর জন্য রিসেন্ট টাইমসে যেরকম আগেও বলছিলাম, তার কিছু রিফর্মস নিয়ে আসা হয়েছে। যেরকম গভর্নমেন্ট মিডেভাল হিস্ট্রি ন্যারেটিভসগুলোকে চেঞ্জ করেছে, এমফাসিস এনশিয়েন্ট সিভিলাইজেশনের উপরে চেঞ্জ করেছে, তার সাথে কলোনিয়াল ইকোনমিক ক্রিটিক্সদের আইডিয়াগুলোকেও চেঞ্জ করেছে, এনসিইআরটি থেকে সরিয়ে নতুন নতুন আইডিয়াসগুলোকে ইনকালকেট করেছে। এর সাথে অ্যান্টোনিও গ্রামজির একটা কালচারাল হেজিমনি লিঙ্কড। কী করে লিঙ্ক? সে আবার ওই কথাটা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে জিনিসটা করেছিল সেই জিনিসটা আবার বলছে এরকম একটা কালচারাল হেজিমনির মাধ্যম দিয়ে, এডুকেশন ন্যারেটিভ দিয়ে কালেকটিভ লেজিটিমেসি ক্রিয়েট করা হয়। কোনো জিনিস যদি, আমি বলছি না ভুল, ফর এক্সাম্পল কোনো জিনিস যদি ভুল থাকে, এটার এগেনস্টে যদি আমরা একটা ন্যারেটিভ চালাই যে এই জিনিসটা ভালো, এই জিনিসটা ভালো, তবে সেটা সোসাইটিতে একটা কালেকটিভ লেজিটিমেসি ক্রিয়েট করে। আর এখানটায় বলছে যে ইস্যু অ্যারাইজ ওয়েন ইনস্টিটিউশনাল রিয়াকশন টু ক্রিটিসিজম অ্যাপিয়ার সিলেক্টিভ। তার মানে এখানটায় দেখা গেছে যে সুপ্রিম কোর্ট অ্যাট টাইমস যখন এক্সিকিউটিভের এগেনস্টে ক্রিটিসিজম এসছে, সে বলেছে ইট ইজ গুড। পলিটিক্যাল পার্টির উপরে যখন ক্রিটিসিজম এসছে, সে বলেছে ইট ইজ গুড। কিন্তু যখন তার নিজের উপরে এরকম একটা ক্রিটিসিজম এসছে, সে বলেছে না, এতে আমার ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে। তো অ্যান্টোনিও গ্রামজি কি বলে, এটা কি একটা কালচারাল হেজিমনি যেটা সুপ্রিম কোর্ট করতে চাইছে এখানটায়? ফোর্থ, আমরা দেখব ম্যাক্স ওয়েবারের সিলেক্টিভ আউটরিচ অ্যান্ড লেজিটিমেসি ডেফিসিট। যেখানটা ম্যাক্স ওয়েবার বলছে যে ইনস্টিটিউশনাল লেজিটিমেসি তখনই হয় যখন পাবলিক বিলিফ থাকে তার মধ্যে। আর পাবলিক বিলিফ কি করে হবে? যখন স্ক্রুটিনি হবে। কিন্তু লেজিটিমেসি তখনই উইক হয়ে যায় যখন এই স্ক্রুটিনির এগেনস্টে কোনো ইনস্টিটিউশন ইনটলারেন্ট হয়ে যায়। যেটা ম্যাক্স ওয়েবার বলতে চাইছে যে সুপ্রিম কোর্ট যখন এরকম একটা স্ক্রুটিনির এগেনস্টে ইনটলারেন্ট হয়ে গেছে, সেটা ঠিক না। সে আবার একটা সেম জিনিস প্রডিউস করছে, বলছে অ্যাকাউন্টেবিলিটি এসিমেট্রি। যখন কোনো পলিটিক্যাল পার্টির জন্য পার্টির এগেনস্টে ক্রিটিসিজম হয়, সুপ্রিম কোর্ট ইজ ফাইন উইথ দ্যাট। যখন
কোনো এক্সিকিউটিভের এগেনস্টে হয়, সুপ্রিম কোর্ট ইজ ফাইন উইথ দ্যাট। যখন বিউরোক্রেসির এগেনস্টে হয়, হি ইজ ফাইন উইথ দ্যাট। অ্যাট টাইমস হিস্টোরিক্যাল অ্যাক্টার্সের জন্য হি ইজ ফাইন উইথ দ্যাট। কিন্তু ম্যাক্স ওয়েবার বলছে যখন তারই এগেনস্টে কোনো জুডিশিয়াল ক্রিটিসিজম আসে, এটাকে আমরা এসিমেট্রি দেখি, তখন এসিমেট্রি অ্যাকাউন্টেবল। তো এতে কিন্তু একটা এই ইস্যুসগুলো দিয়ে আমরা কিন্তু একটা লার্জ কনস্টিটিউশনাল কোশ্চেন দেখতে পাচ্ছি। এই কোশ্চেনটা বলছে যে কনস্টিটিউশনাল ডেমোক্রেসিতে শুড ইনস্টিটিউশন প্রায়োরিটাইজ ইমেজ প্রোটেকশন, যে আমার ইমেজটা কি ভালো হওয়া উচিত, নাকি লং টার্ম ট্রান্সপারেন্সির কথা বলে, যেখানটায় লেজিটিমেসি মেনটেন হবে, লেজিটিমেসি বাড়বে। এখানটায় পলিটিক্যাল সায়েন্টিস্ট ব্রুক কি বলছে, বলছে কনস্টিটিউশনাল ডাইরেক্ট থিওরির মাধ্যম দিয়ে ডেমোক্রেসি ইভলভ কন্টিনিউয়াস ইন্টারাকশন উইথ ইনস্টিটিউশন অ্যান্ড সিটিজেন। যেরকম এরকম একটা ডায়লগ তৈরি হয়, তখন সিটিজেন আর ইনস্টিটিউশন, বিট এনি ইনস্টিটিউশন, তারা ডেভেলপ করে, কেন কি আইডিয়াস এক্সচেঞ্জ হয় এক দুটো পার্টির মাঝখানে। যখন ফ্রি ফ্লোয়িং আইডিয়া থাকে, তখন দুজনই বুঝতে শেখে কোনটা ঠিক কোনটা ভুল। আর এই রকমের টেক্সট বুক তো এই রকমের ডায়লগসগুলোকে ঠিক করে। আর পার্ট অফ দিস ডায়লগ এনসিআরটি টেক্সট বুকগুলো, কেন কি এগুলো বেস অফ আওয়ার নলেজ। যখন এইগুলোর উপরেই ডায়লগ এই রকমের এক্সচেঞ্জ হবে আইডিয়াস, তবেই তো নিউ ইনোভেশনস আসবে, তবেই তো এই রকমের প্রবলেমসগুলোকে আমরা ওভারকাম করতে পারবো। তো আমরা দেখলাম যে ইস্যুস কি কি আছে, আর তার উপরে একটা লার্জার কনস্টিটিউশনাল কোশ্চেনও দেখলাম। আমরা চলুন দেখে নিই ওয়ে ফরওয়ার্ডে যাওয়ার আগে যে গ্লোবাল প্রসপেক্টিভ কি এই নিয়ে। আমরা যেরকম ইউজুয়ালি পলিটিতে করে থাকি যে আমরা একটা কম্পারেটিভ কনস্টিটিউশনাল প্রসপেক্টিভ দেখি, এখানটা আমরা তিনটে দেশের প্রসপেক্টিভ দেখব। একটা ইউএসএর দেখব, একটা ইউকের দেখব, আর একটা কানাডার দেখব। ইউএসএ একাডেমিক্স ক্রিটিক অফ সুপ্রিম কোর্ট ডিসিশন ইজ রুটিন। সুপ্রিম কোর্ট, ইউএসএ সুপ্রিম কোর্ট যদি কোনো ফেডারেল কোর্ট যদি কোনো জাজমেন্ট দেয়, সেখানটার অ্যাকাডেমিক্সরা কিন্তু এটা নিয়ে ক্রিটিসিজম করবে, ক্রিটিক করবে, তার পজিটিভসগুলো দেখাবে, নেগেটিভগুলো দেখাবে। এটা একটা নাথিং প্রবলেমেটিক ইন দ্যাট। সেম পয়েন্ট অফ টাইম ইউকে, ইউনাইটেড কিংডমেও কিন্তু জুডিশিয়াল পারফরমেন্স অ্যান্ড রিফর্মস নিয়ে পার্লামেন্টে ওপেন কথা হয়। And at last, ক্যানাডাতে জুডিশিয়াল ট্রান্সপারেন্সি রিপোর্ট এনহ্যান্স পাবলিক অ্যাকাউন্টেবিলিটি, যেখানটায় ওদের একটা ট্রান্সপারেন্সি রিপোর্ট আছে, যেখানটায় পরিষ্কার করে সব কিছু বলে দেওয়া হয়। তাতে কি হচ্ছে, সেখানটা দেখা যায় তাদের জুডিশিয়াল ক্রেডিবিলিটি কিন্তু আরও বাড়ছে। তো আমরা ইস্যুসগুলো দেখার পর একটা গ্লোবাল প্রসপেক্টিভ পেয়ে গেছি। তো এরকম গ্লোবাল প্রসপেক্টিভ থেকে আইডিয়া ড্র করে আমরা কিছু ওয়ে ফরওয়ার্ড সেট করব, যাতে অ্যান্সার রাইটিংয়ে আমরা লেজিটিমেসি পাই, যে আমাদের পেপার চেক করছে তার যাতে মনে হয় যে আমাদের কাছে ভ্যালিড পয়েন্টস আছে। তো প্রথম পয়েন্টটা কি হবে, যে পারসিভ জুডিশিয়াল ডিগনিটি। আমাদেরকে তো জুডিশিয়াল ডিগনিটি মেনটেন করতে হবে, কেন কি কোর্ট আর রেকগনাইজ অ্যাজ ফান্ডামেন্টাল গার্ডিয়ান অফ ফান্ডামেন্টাল রাইটস। তার যদি ক্রেডিট হ্যাম্পার হয়, তবে সে গার্ডিয়ান হবে কি করে? ইন্টারপ্রেটার অফ দি কনস্টিটিউশন, সে ইন্টারপ্রেট করবে কি করে? অ্যান্ড চেক অন মেজরিটেরিয়ান ল। কিন্তু অ্যাট দি সেম টাইম আমাদেরকে মেনটেনিং পাবলিক ট্রাস্ট ইজ এসেনশিয়াল। আমরা এদের ক্রেডিবিলিটিটাকে ইনশোর করতে গিয়ে কোথাও পাবলিক ট্রাস্টকে যাতে হারিয়ে না ফেলি, কেন কি অ্যাট দি এন্ড অফ দি ডে all the institution of the democracy is answerable to the public, be it direct, be it indirect. সেকেন্ড আমরা দেখছি ইনস্টিটিউশনালাইজেশন অফ রেসপন্সিবল ক্রিটিক। এখানটায় হ্যাবারমাস বলে যে এখানটায় র্যাশনাল ক্রিটিক আর ডিবেটকে যাতে এনকারেজ করা হয় পাবলিক স্পিয়ারে, সো দ্যাট ইনস্টিটিউশন রিমেন ওপেন অ্যান্ড ডেলিবারেট স্ক্রুটিনি করা যায় তাদের, তারা যেন সবসময় ওপেন টু মাস থাকে, তাদের প্রসিডিয়ার রুলস অ্যান্ড রেগুলেশন যাতে হিডেন না থাকে। তাতেও কিন্তু এই ইনস্টিটিউশনসদের ক্রেডিবিলিটি আরও বাড়বে, কেন কি দি মোর ইট ইজ ক্লোজ দি মোর ইট সিমস ওপেক। আর যখনই কোনো একটা জিনিস ওপেক লাগবে, তার কিন্তু ক্রেডিবিলিটি আবার কমবে। থার্ড, অ্যাডপ্ট সিভিক পেডজি। এখানটায় এডুকেশনাল মেটেরিয়াল শুড বি সাইমনটেনিয়াসলি প্রেজেন্ট জুডিশিয়াল অ্যাচিভমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রাকচারাল লিমিটেশন অ্যান্ড আউটলাইন অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম। এই যে এনসিআরটিতে চেঞ্জ, এই চেঞ্জটা খালি জুডিশিয়াল লিমিটেশনই না ড্র করুক, অ্যাট দি সেম টাইম জুডিশিয়াল অ্যাচিভমেন্টও যাতে তুলে ধরুক।
যাতে সবাই আমরা এই জিনিসটা বুঝি যে দো সব ইনস্টিটিউশনেই কিছু ল্যাকিং আছে, কিন্তু তার ক্রেডিবিলিটি কিন্তু মেনটেন হচ্ছে। উইথ টাইম সে কিন্তু ইভলভ করছে, সে সিটিজেন ফ্রেন্ডলি হচ্ছে। আরেকটা এমবাইবড কনস্টিটিউশনাল মোরালিটি ইন এডুকেশন সিস্টেম। কেন কি ডক্টর বি আর আম্বেদকর স্যার পরিষ্কার বলেছে যে সিভিক এডুকেশন মাস্ট কাল্টিভেট ক্রিটিক্যাল রিজনিং, অ্যাওয়ারনেস অফ ইনস্টিটিউশনাল লিমিটস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাকাউন্টেবিলিটি স্ট্রাকচার। কেন কি যদি সিটিজেনই তার ইনস্টিটিউশনসগুলোর ব্যাপারে অ্যাওয়্যার না থাকে, তবে তার পাওয়ার্সগুলোকে চেক করবে কী করে, আর সেই ইনস্টিটিউশনের কাছে যাবে কি করে যদি তাদের কোনো প্রবলেম হচ্ছে। তো এই রকমের অ্যাওয়ারনেস কিন্তু খুব দরকার। অ্যান্ড উইথ অ্যাওয়ারনেস কামস কাল্টিভেশন অফ ক্রিটিক্যাল রিজনিং। তো দিজ আর সাইমেন্টেনিয়াস প্রসেস, আইসোলেটেড চেম্বার না। সেখানটাই আরেকটা পার্ট, প্রমোট ক্রিটিক্যাল কনসিয়াসনেস। পাওলো বলছে যে কনসিয়েন্সিটাইজেশন অফ এডুকেশন শুড ডেভেলপ ইনফর্মড অ্যান্ড এঙ্গেজ সিটিজেন। যত লোকেরা জানবে এইটার ব্যাপারে, তত তারা ইনফর্মড হবে, তত তারা এঙ্গেজড হবে, তত বেটার ডেমোক্রেসি আরও থ্রাইভ করবে। সাপ্রেসিং ইনস্টিটিউশনাল ডিসকাশন রিস্ক প্রোডাক্টিভ প্রডিউসিং প্যাসিভ রাদার দেন কনস্টিটিউশনাল অ্যাওয়্যার পার্টিসিপেট। তো এই রকমের যদি ক্রিটিসিজম আমরা কোথাও আটকিয়ে ফেলি, তবে সেটা কিন্তু পার্টিসিপেন্টস অ্যাওয়ারনেস কিন্তু কোথাও একটা কমিয়ে দেবে, যেটা কি কনস্টিটিউশনালিও কিন্তু আম্বেদকর স্যারের আমরা অবজারভেশনও দেখেছিলাম, সেটা কিন্তু কোথাও লেখা না, সেটা কিন্তু তারা থ্রাইভ করেনি, তারা কিন্তু এনভেসাইজ করেনি সেই জিনিসটাকে। অ্যাট লাস্ট, এনশিওরিং ট্রান্সপারেন্সি ওভার স্যানিটাইজেশন। কেউ একটা সুপ্রিম, তাকে সুপ্রিমই থাকতে দেওয়া উচিত ডেমোক্রেসিতে, এই জিনিসটা যাতে না হয়, যাতে সেই সুপ্রিমের ট্রান্সপারেন্সি আরও বাড়ানো হয়। রিপ্লেস কি করে ডিসাইসিভ সেন্সরশিপ উইথ প্রিন্সিপালড ওপেননেস। ল থাকুক, সিস্টেম থাকুক, যেটার মাধ্যম দিয়ে ডিসকাশন যাতে আরও থ্রাইভ করুক সবাই মাঝখানে, যাতে তাদের স্টেবিলিটি আরও বাড়ে, তাদের ক্রেডিবিলিটি আরও বাড়ে, তারা যাতে ইনোভেট করতে পারে। কেন কি উইদাউট নোয়িং দি ক্রিটিসিজম বা উইদাউট নোয়িং দি ড্রব্যাকস কেউ তো ডেভেলপ করতে পারবে না, বিট এনি ওয়ান, এনি পার্ট অফ দি কনস্টিটিউশন। তো আমরা অ্যাট লাস্ট একটা কনক্লুশন কি ড্র করতে পারি এখানটায় আবার ডক্টর আম্বেদকরের আমরা কনসেপ্ট তুলব, কনস্টিটিউশনাল মোরালিটি। সে বলছে কনস্টিটিউশনাল মোরালিটি রিকোয়ার্স ইনস্টিটিউশন টু টলারেট রেসপন্সিবল ক্রিটিসিজম। এই ইনস্টিটিউশন যাতে এই রকমের ক্রিটিসিজমের প্রতি টলারেট থাকে, অ্যাজ রেসপেক্ট টু ডেমোক্রেসি ইজ বিল্ড থ্রু ট্রান্সপারেন্সি নট সাইলেন্স। চুপ থাকলে কিন্তু কোনো সময় রেসপেক্ট বাড়বে না। ডায়লগ যখন এক্সচেঞ্জ হবে, যখন রেসপন্সিবল ক্রিটিসিজম হবে, তখনই কিন্তু ডেমোক্রেসি থ্রাইভ করবে আর ট্রান্সপারেন্সি বাড়বে। আর জুডিশিয়ারি কনফিডেন্ট ইন ইটস লেজিটিমেসি ক্যান অ্যাকোমোডেট ইনফর্ম ক্রিটিক ফ্রম পারসিভিং ইট ইজ অ্যান অ্যাট্যাক। যেই জুডিশিয়ারি জানে যে তারা ঠিক কাজ করছে আম্বেদকরের স্যারের আইডিয়ার আন্ডারে, তবে তাদের তো এই রকমের ক্রিটিসিজমকে অ্যাকোমোডেট করা উচিত রাদার দেন পারসিভিং ইট এজ আ অ্যাট্যাক। কারণ কি তারা তো জানে তারা ঠিক কাজ করছে। বাট অ্যাট দি সেম টাইম সিলেক্টিভ আউটরিচও কিন্তু ইরোডস পাবলিক ট্রাস্ট, ওয়ার প্রিন্সিপালড ওপেননেস স্ট্রেংথেন কনস্টিটিউশনাল ডেমোক্রেসি। যখন আমরা আবার বলছি যে পলিটিক্যাল পার্টিজের এগেনস্টে ক্রিটিসিজম হওয়া যেতে পারে, হিস্টোরিক্যাল ফ্যাক্টের এগেনস্টে ক্রিটিসিজম হওয়া যেতে পারে, বিউরোক্র্যাটসের এগেনস্টে ক্রিটিসিজম হতে পারে, এক্সিকিউটিভের এগেনস্টে ক্রিটিসিজম হতে পারে, তবে ওয়াই নট ইন দি কেস অফ জুডিশিয়ারি? এটা করলে কিন্তু প্রিন্সিপাল অফ ওপেননেস স্ট্রেংথেন হয়, আর কনস্টিটিউশনাল ডেমোক্রেসিও আমরা আপহোল্ড করতে পারি। তো আশা করছি এই কন্টেন্টটা পড়ে আপনারা এই প্রশ্নের উত্তরটা এখন লিখতে পারবেন। আর যারা আপনারা বেঙ্গলিতে ইউপিএসসি দিতে ইচ্ছুক, তারা কিন্তু আমাদের এই কন্টেন্টটাও বাংলাতেও পড়তে পারেন, যাতে এই যে কনসেপ্ট আর কন্টেন্টের মাঝখানে যাতে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা না আসে। তার জন্য রাইস আইএসের এই ইনিশিয়েটিভটা, যেখানটায় তারা ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ কন্টেন্টটাকে সেম লাইনে নিয়ে এসছে, যাতে আপনাদের প্রবলেম না হয় উইথ
ইউপিএসসি ফ্রেন্ডলি টার্মিনোলজিস, যাতে এইটা আপনাদেরকে মেন্সে গুড মার্কস ফেচ করতে হেল্প করে। তো এই ক্লাসটা এটুকুর মধ্যেই পর্যন্তই। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দিস ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু রাইস আইএস ইউটিউব চ্যানেল, অ্যান্ড ইয়েস, সাবস্ক্রাইব করলেই যে আমাদের প্রিলিমস বাইট অ্যান্ড ডিপ অ্যানালিসিসের যে পার্টটা, প্রিলিমস বাইট কেন কি প্রিলিমস সামনে আসছে, আর ডিপ অ্যানালিসিসের পার্টটাও কিন্তু আপনারা দেখতে পারবেন, যেটা আপনাদের প্রিপারেশনটাকে আরও স্মুথ করে দেবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ আর প্রিপারেশন চালিয়ে যান।